সবাইকে স্বাগত জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদের যে 2 নম্বরের যে কোশ্চেন, এখানে দেখো, এটা আমি শুরু করছি। 2-3টি বাক্যে লিখতে হবে। অনেক সময় 2-3টি বাক্য হয়, অনেক সময় বেশি হয়। দেখাচ্ছি উত্তরটা। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? এই উত্তরটা দেখে নাও। যে লেখা আছে দেখো, স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান রূপে ব্যবহার করা হয়। স্মৃতিকথা অথবা আত্মজীবনী একজন ব্যক্তি ও তার সময়ের কথা তুলে ধরে। এই থেকে নানান তথ্য ও সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায়। এছাড়া সমকালীন যুগের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের বহু তথ্য পাওয়া যায়। তাই স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এই ছিল এটার উত্তর। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, এরপরে কোশ্চেনটা আছে, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? এটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? এটা কোশ্চেনটা হচ্ছে, সোমপ্রকাশ পত্রিকা ছিল বাংলার জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে সমকালীন রাজনীতি, অর্থনীতি, বিচার বিভাগ, সামাজিক ক্ষেত্রে সরকারের বৈষম্য নির্ভীকভাবে তুলে ধরা হতো। এছাড়া নীলকরদের অত্যাচার, শোষণ এবং এবং কাবুলে ব্রিটিশ সরকারের নীতির সমালোচনা করেছিল সোমপ্রকাশ পত্রিকা। ফলে লর্ড লিটনের দেশীয় ভাষা সংবাদপত্র আইনের ভিত্তিতে সোমপ্রকাশের সম্পাদককে মুচলেখা ও জরিমানা দিতে বলা হয়, কিন্তু সম্পাদক মুচলেখা বা জরিমানা দিতে অস্বীকার করায় ব্রিটিশ সরকার 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ এর প্রকাশনা বন্ধ করে দেয়। এই ছিল এটা দ্বিতীয় কোশ্চেনের উত্তর। এবারে 3 নম্বরে দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? নব্যবঙ্গ গোষ্ঠী, এটা আমার খাতায় 70 পাতায় লেখা আছে, আমি দেখাচ্ছি। নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এটা তোমরা জানো যে হেনরি রুই ডিরোজিওর শিষ্যদের নব্যবঙ্গ গোষ্ঠী বলা হয়। এখানে যেটা লেখা আছে, হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ডিরোজিওর এই অনুগামীরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো বা নামে পরিচিত। অনুগামীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামচন্দ্র লাহিড়ী, রাধানাথ সিকদার, যে এভারেস্টের প্রথম উচ্চতামে পেয়েছিলেন, রসিকৃষ্ণ মল্লিক, পেরিচাঁদ মিত্র, দক্ষিণাঞ্জন মুখোপাধ্যায়। এই ছিল এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেনটা দেখো, ব্রাহ্ম সমাজের যে কতটি সংস্কারমূলক কাজের উল্লেখ করো? এই উত্তরটা আমাদের দেখাতে। কোশ্চেনটা দেখো, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সংস্কারমূলক কাজের উল্লেখ করো। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ সেই যুগে সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। যেমন ব্রাহ্ম সমাজ নারী শিক্ষা ও নারী স্বাধীনতার দাবি জানায়, বাল্য বিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ করার দাবি তোলে এবং অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ প্রচলনের কথা বলে, জাতিভেদ ও অস্পৃশ্যতা দূরীকরণ, শ্রমিক কল্যাণ ও শিক্ষা প্রসারের চেষ্টা করেন ব্রাহ্মণরা, এবং তাদের চেষ্টা অনেকাংশে সফল হয়েছিল। এই ছিল এটার উত্তর। এর পরের কোশ্চেন আছে, দেখো, বিপ্লব বলতে কি বোঝায়? দেখো, বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব বলতে বোঝায় দেশের অধিকাংশ মানুষ দ্বারা পরিচালিত ব্যবস্থার আমূল পরিবর্তন। এটি শান্তিপূর্ণভাবে অর্থাৎ বিনা রক্তপাতে হতে পারে, কিংবা রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে হতে পারে। উদাহরণ, আমেরিকার বিপ্লব, ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ইংল্যান্ডের
শিল্প বিপ্লব। এই উদাহরণগুলো তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এর পরেরটা আমি পরে দেওয়া আছে, দেখো মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল বহিরাগত ইংরেজ মিশনারি, জমিদার, মহাজন, ঠিকাদারদের তাড়ানো এবং ইংরেজ প্রশাসনকে অমান্য করে মুন্ডারাজ প্রতিষ্ঠা করা। খুদকাঠি বা যৌথ মালিকানা প্রথা ফিরিয়ে আনা, অরণ্যের উপর আদিবাসীদের অধিকার ফিরিয়ে আনা, মুন্ডাদের এলাকায় মাদকদ্রব্য বিক্রি বন্ধ করা। এটার উত্তর এটা করবে। এরপর দেখো আছে সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? 7 কোশ্চেন। সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকে একদিকে ব্রিটিশের শোষণ ও অত্যাচার বৃদ্ধি, অপরদিকে পাশ্চাত্য শিক্ষার প্রসার, জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ফলে ভারতীয়দের মধ্যে সংঘবদ্ধ আন্দোলন শুরু হয়। ভারতের বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে ওঠে। তাই ঐতিহাসিক অনিল শীল 19 শতাব্দীকে সভা সমিতির যুগ নামে অভিহিত করেছেন। এটা লিখতে হবে। এরপরের কোশ্চেনটা আছে, দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? এটা কত কথাই এখানে আছে, দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলিতে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছিল? বাংলার কার্টুন শিল্প ও চিত্রশিল্পের ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে উপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা করেছেন। এছাড়া ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি চরিত্রের নানা দিক, যেমন বাঙালির ইংরেজ প্রীতি, বাঙালির চরিত্রের নানা দিক ও ঔপনিবেশিক শাসনের নানা দিক ইত্যাদির কথা তুলে ধরেছেন। তিন খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক, বিরূপ বজ্র, নবাহুল্লোড় গ্রন্থে তার ব্যঙ্গচিত্রগুলি অন্তর্ভুক্ত। এগুলি প্রবাসী ও মডার্ন রিভিউ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়। এটা লিখলেও হবে, 80 লাইন লেখার দরকার নেই। ঠিক আছে, পরের কোশ্চেনটা আছে, দেখো ছাপা বই শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল? কোশ্চেনটা দেখো ছাপা বই শিক্ষা বিস্তারে প্রসারে কি ভূমিকা নিয়েছিল? এখানে এটা লিখলেই হবে, শিক্ষার প্রসার, শিশু শিক্ষার অগ্রগতি। ছাপাখানা গড়ে ওঠার কারণে ছাপাখানার কল্যাণেই বিদ্যাসাগর বর্ণপরিচয় ও মদনমোহন তর্কালঙ্কার, শিশু শিক্ষা ইত্যাদি বইগুলি শিশুদের পাঠ্য হিসাবে ঘরে ঘরে পৌঁছে যায়। তারপরে গণশিক্ষার প্রসার হয়েছিল। শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে আগে শিক্ষকরা পুঁথি হাতে লেখা খাতা বিশেষ ধরে পড়াতেন এবং শিক্ষার্থীরা তা শুনতো বা লিখে রাখতো। এতে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে লিখে রাখা সম্ভবপর হতো না, কিন্তু ছাপাখানা আবিষ্কারের ফলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ইংরেজি, বিভিন্ন ভাষায় প্রয়োজনীয় পাঠ্যপুস্তক রচনা, মুদ্রণ শিল্প সেগুলিকে স্বল্প মূল্যে বা বিনামূল্যে বিতরণ করা সম্ভবপর হয়ে ওঠে। তাই গণশিক্ষার প্রসার ঘটে। পরের কোশ্চেনে দেখো শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো শ্রীনিকেতন শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে সুরুল গ্রামে, এটা গ্রামের মানুষদের স্বনির্ভর করে তোলার জন্য এই শ্রীনিকেতন গড়ে তোলা হয়েছিল।
গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রামোন্নয়নের জন্য শ্রীনিকেতনে কৃষি, পশুপালন, কুটির শিল্প, সমবায়, স্বাস্থ্য, গণশিক্ষা প্রভৃতি কর্মসূচি চালু হয়। এটাই ছিল উত্তর, এটাই করবে, মানে স্বনির্ভর করে তোলার জন্য এটাই প্রধান উদ্দেশ্য ছিল। তারপরে কোশ্চেন দেখো, বাবা রামচন্দ্র কে ছিলেন? বাবা রামচন্দ্র তোমরা জানো যে অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের নেতা ছিলেন, উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলের নেতা। এখানে উত্তরপ্রদেশের কাছে 19 বাবা রামচন্দ্র কে ছিলেন? অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বাবা রামচন্দ্র। তার নেতৃত্বেই অযোধ্যা, রায়বেরেলি, সুলতানপুর, প্রতাপগড়, জৌনপুর, ফৈজাবাদ প্রভৃতি অঞ্চলের কৃষকরা জমিদার ও তালুকদারদের শোষণের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। এটা লিখলেও হবে। উদ্দেশ্য ছিল খাজনা, হার্স, বেগার শ্রম, জমি থেকে উৎখাত ইত্যাদির অবসান এর উদ্দেশ্য ছিল। পরের কোশ্চেনে দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? কি কি উদ্যোগ নিয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার? আমার সাথে দেখো 53 কোথায় লেখা আছে, আমি দেখাচ্ছি। এটা একটা দীর্ঘ টাইম নিচ্ছে, 53 পাতা। দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? যে ভারত ছাড়ো আন্দোলনের সময় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে মেদিনীপুরে গড়ে ওঠে। তাম্রলিপ্ত জাতীয় সরকার ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। এছাড়া 1942 খ্রিস্টাব্দে ঘূর্ণিঝড়ে আক্রান্ত মেদিনীপুরের ত্রাণ সংগ্রহ ও বন্টনের কাজে তারা জোর দিয়েছিল। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়, পৃথক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। এছাড়া শিক্ষা ব্যবস্থা, বিচার, কৃষি, আইন শৃঙ্খলা ইত্যাদি বিভিন্ন বিভাগে সচিব নিয়োগ করা হয়েছিল। এই ছিল এটার উত্তর। এরপরের কোশ্চেনটা আছে, দেখো, বীণা দাস কেন বিখ্যাত? বীণা দাস বিখ্যাত কেন? বলি তিনি ছিলেন একজন বিপ্লবী ও দিদি কল্যাণী দাসের ছাত্রী সংঘের সদস্যা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলার সময় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি করেন, কিন্তু অল্পের জন্য বেঁচে যান। ছাত্রী বীণা দাস জ্যাকসনকে হত্যা করার চেষ্টার অপরাধে অভিযোগে 9 বছর কারাদণ্ড হয়। পরবর্তী সময়ে মুক্তি লাভের পর ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা যোগান। পরের কোশ্চেন হচ্ছে, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? রশিদ আলী দিবস কেন পালিত হয় বা হয়েছিল? ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ ফৌজের এক সেনা অফিসার। ব্রিটিশ সরকার দিল্লির লালকেল্লায় রশিদ আলীর বিচার করে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। তার মুক্তির দাবিতে মুসলিম লীগের এক ছাত্র সংগঠন 1946 11ই ফেব্রুয়ারি কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সেই দিন ছাত্ররা মিছিল করে ডালহৌসি স্কোয়ারের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলের উপর গুলি চালায়। এতে 48 জন নিহত হয়, 300-র বেশি আহত হয়। এই ঘটনার প্রতিবাদে 12ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ধর্মঘট হয় এবং পালিত হয়, মানে রশিদ আলী দিবস ধর্মঘট পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। এরপরে কোশ্চেন দেখো, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যা ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরটা দেখে নাও। উত্তরটা স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয়। করা হচ্ছে 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সময়ে লক্ষ লক্ষ মানুষকে নিদারুণ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছিল। তার স্মৃতিকথা ও আত্মজীবনীমূলক গ্রন্থে তুলে ধরা হয়েছে, যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, হিরণময় মুখোপাধ্যায়ের উদ্বাস্তু গ্রন্থে লক্ষ লক্ষ মানুষ দাঙ্গা, খুন, ধর্ষণ, লুণ্ঠন ইত্যাদি কারণে মাতৃভূমি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছিল এবং পুনর্বাসনের মাধ্যমে উদ্বাস্তুদের উদ্বাস্তুদের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ইত্যাদি স্মৃতিকথা মূলক গ্রন্থ থেকে জানতে পারি। তাই স্মৃতিকথাকে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। এখানে শেষ কোশ্চেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পত্তি শ্রীরামালু কে ছিলেন? এটা উত্তরও তোমাদের দেখাচ্ছে। দেখো, পত্তি শ্রীরামালু কে ছিলেন? পত্তি শ্রীরামালু ছিলেন একজন গান্ধীবাদী নেতা। তেলেগু ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে 1952 খ্রিস্টাব্দে 19 অক্টোবর আমরণ অনশন শুরু করেন এবং 58 দিন অনশনের পর 15 ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে উঠলে ভারত সরকার ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি মেনে নেয়, যার ফলস্বরূপ 1953 খ্রিস্টাব্দে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ তেলেগু ভাষাভাষীদের জন্য গঠিত হয়। এই ছিল যে 2 নম্বরের শর্ট কোশ্চেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেগুলো নির্বাচিত করা হয়েছে। এটা তোমাদের পাতা ছিল 954। এরপরেও আরেকটা আছে, আমি চেষ্টা করব সেটা তোমাদের দেখানোর। সেটা যদি তোমাদের আগ্রহ থাকে, সেরকম যদি দেখি যে তোমাদের আগ্রহ আছে, তাহলে সেগুলো আমি খাতা থেকে আপলোড করে দেব। ঠিক আছে, যারা বলার সেরকম কিছু নেই, এখন পরীক্ষার খুব কাছে, তাই তোমরা বেশি ফোন ঘাটাঘাটি না করে যেটুকু দরকার দেখে তোমরা পড়াশোনায় মন দাও। এবং আমি বলবো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী আপডেট আমি যে কিছু কিছু তোমাদের জন্য শর্ট কোশ্চেন দিচ্ছি সেগুলো পাবে। এই পর্যন্তই, সবাই ভালো থেকো।